ওয়েলকাম স্টুডেন্টস। শুরু করছি দশম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1। প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে নেওয়া। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এমন মনে হওয়ার কারণ কি? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু নামক ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র ছোট্ট তপন। কল্পনাপ্রবণ তপন মনে করত লেখকরা সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষ। কিন্তু তার নতুন মেসোমশাইকে দেখে লেখকদের সম্পর্কে তপনের এই কাল্পনিক ধারণা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। তখন তপনের মনেও লেখক হওয়ার স্বাদ জেগে ওঠে এবং সে নতুন মেসোমশাইয়ের কাছে অনুপ্রাণিত হয়ে লিখেও ফেলে তার জীবনের প্রথম আস্ত একটা গল্প। তপনের ছোট মাসির হাত ঘুরে সে লেখা পৌঁছেও যায় তার নতুন লেখক মেসোমশাইয়ের কাছে। তপনের লেখক মেসোমশাই খুব মন দিয়ে সে গল্পটি পড়েন এবং তপনের বিষয় ভাবনার মৌলিকত্বের প্রশংসা করলেন। এরপর তিনি তপন এবং শ্বশুরবাড়ির লোকেদের মনে রাখার জন্য সামান্য কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় সেই গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সেটিকে নিয়ে চলে যান। এরপর তপনের দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা সেই গল্পটি প্রথম দিন এই শিরোনামে ছাপা হয়। তা একদিন ছোট মেসো ছোটো মাসি সেই পত্রিকা অর্থাৎ সন্ধ্যাতারা পত্রিকার একটা সংখ্যা হাতে তপনদের বাড়িতে উপস্থিত হন। বাড়িতে এই উপলক্ষে শোরগোল পড়ে যায়। স্বাভাবিক কারণেই তপন তার লেখা প্রকাশ হওয়াতে উৎফুল্ল হয়ে ওঠে। বাড়ির লোকদের নানা বিরূপ মন্তব্য সত্ত্বেও সে একজন লেখক হিসেবে গর্ব অনুভব করে। এরপর তপন লক্ষ্য করল যে বাড়িতে কেবলমাত্র মেশোর দ্বারা গল্পের কারেকশান বা সংশোধনের কথাই এবং তার মাহাত্ম্যের কথাই জোরালোভাবে আলোচিত হতে থাকে। এক্ষেত্রে তপনের যেন লেখক হিসেবে কোনো কৃতিত্বই নেই, এরকম একটা পরিবেশে তপনের যে আকাঙ্ক্ষিত যে আনন্দ, সে আনন্দ আস্তে আস্তে বিষাদে পরিণত হতে শুরু করে। এরপর মায়ের আদেশে তপন যখন তার লেখা ছাপার অক্ষরে মুদ্রিত তার গল্প পাঠ করতে যায়, তখন সে প্রবলভাবে মানসিক ধাক্কা খায়। সে লক্ষ্য করে যে মুদ্রিত এই গল্পটি সম্পূর্ণটাই বদলে দিয়েছেন মেসো তার পাকা হাতে সেই গল্পটি নতুন করে সাজিয়ে লিখেছেন। এই গল্পে একমাত্র শিরোনামটি ছাড়া তপনের নিজস্বতা বলে আর কিছু নেই। এখানেই তপনের লেখক সত্তা অপমানিত হয় এবং তার চোখে জল এসে যায়। এই কারণে দিনটিকে তার সবচেয়ে দুঃখের বলে মনে হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, এই উপলব্ধির মর্মার্থ লেখো। প্রশ্নোদ্ধৃত অংশটি কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার অন্তর্গত। আলোচ্য কবিতাটিতে কবি সারা পৃথিবীর মেহনতি সাধারণ শ্রমজীবী মানুষের ইতিহাসহীনতার কথাই উল্লেখ করেছেন। মেহনতি মানুষের বঞ্চনার খবর কেউ রাখে না, তাই কবি বললেন, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। ইতিহাস তো কেবল ক্ষমতাবানদের কথা বলে, আর আপামর জনগণ তাদের কোনো ইতিহাস নেই। ইতিহাসে তারা চিরকালই উপেক্ষিত। আসলে বিশ্বত ইতিহাস লিপিবদ্ধ হয় ক্ষমতাবান শাসক বা সাম্রাজ্যবাদী শক্তির ইচ্ছা এবং পরিকল্পনায়। সেখানে সবসময়
দুর্বলেরা উপেক্ষিত থাকে। এই দুর্বলদের অর্থাৎ শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের যথার্থ প্রতিচ্ছবি কখনোই ফুটে ওঠে না। আসলে ইতিহাস তো প্রকৃতপক্ষে কোনো জাতি বা সে জাতির আত্মবিকাশের পথ এবং ক্রমপর্যায়ের কাহিনী। আর এই সভ্যতার ক্রমবিকাশে মেহনতি মানুষের অবদান কিন্তু অনস্বীকার্য। কিন্তু প্রথাগত ইতিহাস রচনায় বা ক্ষমতাবান মানুষের পরিকল্পিত ইতিহাসে প্রাধান্য পায় শাসক বা সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ। সেখানে উপেক্ষিত দুর্বল মানুষের বাস্তব প্রতিচ্ছবি কখনোই ফুটে ওঠে না। তাই এই কবিতাতে সাধারণ মানুষের যে দৈন্য দশা এটা উল্লেখ করতেই কবি বলেছেন আমাদের ইতিহাস নেই। 3 নম্বর প্রশ্ন, এলো মানুষ ধরার দল। তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? স্বরূপ বলতে এখানে বোঝাচ্ছে প্রকৃত রূপ বা নিজের রূপ বা স্বাভাবিক অবস্থার কথা। কবিগুরু রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। সৃষ্টির আদি লগ্নে স্রষ্টা যখন নিজের সৃষ্টিকেই বারবার পরিবর্তন করছিলেন, এমন এক অশান্ত মুহূর্তে পৃথিবীর বিস্তীর্ণ স্থলভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল উত্তাল সমুদ্র। প্রাচী ধরিত্রীর বুক থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম হল সুবিশাল অরণ্যারী ভরা আফ্রিকা মহাদেশ। ঘন সন্নিবিষ্ট পাতার আবরণ ভেদ করে সূর্যের আলোকরশ্মিও সেখানে প্রবেশের অধিকার পায় না। জগতের বুকে সেদিন নবজন্ম লাভ করে নিভৃতে নির্জনে আফ্রিকা তার সন্তানদের নিয়ে শান্তিতে নিরুপদ্রবে জীবন অতিবাহিত করতে থাকল। উত্তাল সমুদ্র ঘেরা এই গহন অরণ্যানীর অন্ধকারে আবৃত ছিল আফ্রিকার মানব জীবন। অবগুণ্ঠিতা নারীর মতোই রহস্যময়ী ছিল সে। সৃষ্টির রহস্যকে আপন অন্তরে সঞ্চিত করে আফ্রিকা ক্রমেই হয়ে উঠছিল আরও বেশি ভয়ঙ্কর ও রহস্যময়ী। আফ্রিকার অধিবাসীরাও শিশুদের মতো সারল্যে প্রকৃতির এই অপার রহস্যের সামনে অসহায় হয়ে পড়েছিল। কিন্তু অন্তরের তীব্র সদিচ্ছা এবং তাদের অনুসন্ধিৎসু যে মন, অনুসন্ধিৎসু মানসিকতায় তারা এই ভীষণ রহস্য উন্মোচনে তারা সচেষ্ট হয়েছিল। তাই দুর্গমের এই রহস্য তাদের অগ্রগতিকে রোধ করতে পারেনি। এর ফলে জল, স্থল, আকাশের যে দুর্বোধ্য সংকেত, সেই সংকেতের পাঠ তারা করতে শিখল। কবির ভাষায় চেতনাতীত মনে জাগল মন্ত্র, ভীতিকে জয় করল, শঙ্কাকে হার মানালো। কবির ভাষায় সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। এমনি করে আফ্রিকা মানব সভ্যতার পটভূমিতে কৃষিজ, খনিজ, অরণ্য এবং বিচিত্র মানব সম্পদে পরিপূর্ণ এক নতুন জনপদে পরিণত হলো। আর ঠিক এই সময়ই সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে শুরু হলো আফ্রিকা দখলের অশুভ প্রতিদ্বন্দ্বিতা। সভ্যের বর্বর লোভ আফ্রিকায় তৈরি করল নির্লজ্জ অমানবিকতার এক রক্তাক্ত ইতিহাস। কবির ভাষায় এলো মানুষ ধরার দল। গর্বিত ইউরোপীয় দেশগুলি আফ্রিকাকে বেছে নিয়েছিল কৃতদাস সরবরাহের কেন্দ্র হিসেবে। 4 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে লেখিয়ে রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান।
প্রবন্ধ অনুসারে মন্তব্যটি বিশ্লেষণ করো। দেখো, বিশিষ্ট প্রাবন্ধিক শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালি কলম, এই প্রবন্ধে কলমের যে বিবর্তনের ইতিহাস এই প্রসঙ্গে প্রাবন্ধিক বলেছেন যে কালি কলম এবং দোয়াতের যুগে লেখালেখি করবার যে জন্য এত আয়োজন করতে হতো, মনে হতো যেন ছোটোখাটো একটা অনুষ্ঠান। শ্রীপান্থ ছোটোবেলায় কঞ্চির বা খাগের কলম ব্যবহার করত। এক সময়ে রোগা বাঁশের কঞ্চি কেটে তৈরি করা হতো এই কলম। কলমের মুখ ছুচলো করে মাঝখানে চিরে দিতে হতো যাতে কালি একবারে না পড়ে, ধীরে ধীরে যাতে চুইয়ে পড়ে। কালিও প্রাবন্ধিকরা নিজেরাই তৈরি করতেন। কাঠের উনুনে রান্না করা কড়াইয়ের নিচে যে কালি জমতো সেটা লাউ পাতা দিয়ে ঘষে তুলে সেটা পাথরের বাটিতে রেখে জলে সেটাকে গুলিয়ে নিতেন। তারপর তাতে ভাজা আতপ চালের গুঁড়ো মিশিয়ে হরিতকি ঘষে খুন্তি পোড়া ডুবিয়ে ছেঁকে নিয়ে তারপরে তৈরি হতো লেখার কালি। দোয়াতের কালিতে কঞ্চির কলম ডুবিয়ে কলা পাতার ওপরে সেটা লেখা হতো। তারপর লেখকরা শহরের হাই স্কুলে ভর্তি হওয়ার পর সেই বাঁশের যে বা খাগের কলম ছিল সেগুলোকে বাদ দেওয়া হলো, কালি বানানোও বন্ধ হয়ে গেল। আর কাঁচের দোয়াতে এই কালি বানানো হতো কী করে? কালি ট্যাবলেট বা কালির বড়ি গুলে দিয়ে। তৈরি কালিও পাওয়া যেত, দোয়াতে কিনতে পাওয়া যেত। আবার ফাউন্টেন পেনের জন্য বিদেশি বিশেষ কালি ছিল। সেই ফাউন্টেন পেনের জন্য রকমারি নিব ছিল, হ্যান্ডেল ছিল। আর ফাউন্টেন পেনকে কখনো প্ল্যাটিনাম, কখনো সোনা ইত্যাদি দিয়ে মুড়ে দেওয়া হতো। সময়ে কালি শুকানো হতো বালি দিয়ে, তারপরে ব্লটিং পেপার দিয়ে কালি শুকানো হতো। ধীরে ধীরে কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম, দোয়াত, এই যে পুরনো লিখবার উপকরণ এগুলো কিন্তু ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেল। আর ফাউন্টেন পেন এটা প্রচলিত হওয়ার আগে পর্যন্ত কিন্তু লেখালেখি ছিল রীতিমতো একটা অনুষ্ঠান। 5 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কবিতা অনুসরণে পরিস্থিতির বিবরণ দাও। তো পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় আগ্নেয় পাহাড়ের মতো রক্তক্ষয়ী যুদ্ধের ভয়ঙ্কর অগ্নিশিখায় চূর্ণ হয়ে গিয়েছিল কথকের বাড়ি। একদা যে বাড়ির বারান্দায় কথক ঝুলন্ত বিছানায় ঘুমোতেন, সেই সঙ্গে ধ্বংস হয়ে গেছে কথক কবির গোলাপি গাছ, চিমনি, পুরনো জল তরঙ্গ। কবি বলেছেন যে যুদ্ধ হচ্ছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু হত্যা, নারী হত্যা, সাধারণ মানুষের হত্যা, নিরাশ্রয়তা, এসবই কিন্তু যুদ্ধের এই ভয়াবহ রূপকে আরও স্পষ্ট করে তোলে। যুদ্ধের এই ভয়াল আগুনে নিঃশেষ হয়ে যায় পৃথিবী। এমনকি মন্দিরের ভেতরের যে দেবতা, যে ঈশ্বর, সেই ঈশ্বরের ঈশ্বরত্ব নষ্ট হয়ে যায়। যুদ্ধের এই নির্বিকার ধ্বংসলীলায় ধ্বংস হয়ে যায় কবির স্মৃতি বিজড়িত তার ফেলে আসা সুন্দর বাড়ি। সেই বাড়ির বারান্দায় যে ঝুলন্ত বিছানায় যেখানে তিনি ঘুমোতেন, যেখানে ছিল একটি সুন্দর গোলাপি কাঁচ, প্রাচীন জল তরঙ্গ, চিমনি, অর্থাৎ কথক কবির যা কিছু যুদ্ধ পূর্ববর্তী জীবনের স্মৃতি হিসেবে ছিল সবই ধ্বংস হয়ে যায়, সবই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যুদ্ধ কেবলমাত্র যে জীবনহানি করে, আর্থিক ক্ষতি করে তাই নয়, মানসিক শূন্যতাও কিন্তু নিয়ে আসে। অর্থাৎ আমাদের স্মৃতির যে সঞ্চয় তাকেও আঘাতপ্রাপ্ত করে, তাকে শূন্য করে দেয়। যেমন কথকের ক্ষেত্রে ঘটেছে, ঘর ছাড়া কথক তার যে স্মৃতি বিজড়িত
সেই সুন্দর জিনিসগুলো, সেগুলো সবই ধ্বংস হয়ে গেছে। আর যেখানে একদিন শহর ছিল, সেখানে ধ্বংসস্তূপের চিহ্ন হয়ে পড়ে আছে শুধু কাঠকয়লা, দোমড়া লোহা আর মৃত পাথরের মূর্তির বীভৎস সব মাথা। সবই চূর্ণ হয়ে গেছে ভয়ঙ্কর এই যুদ্ধের কারণে। পরবর্তী প্রশ্ন ব্যাকরণ থেকে, অনুক্ত কর্তা বলতে কী বোঝো? কর্মবাচ্য ও ভাববাচ্যে কর্তা গৌণভাবে অবস্থান করে, এজন্য এই কর্তাকে বলে অনুক্ত কর্তা। যেমন ভাববাচ্যর একটা উদাহরণ দিচ্ছি, রামের লেখা হলো। রামের, এটা হচ্ছে অনুক্ত কর্তা। এবার একটা কর্মবাচ্যের উদাহরণ দিচ্ছি, রবীন্দ্রনাথ কর্তৃক শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে অনুক্ত কর্তা হলেন রবীন্দ্রনাথ। তারপরে আর একটা ভাববাচ্যের উদাহরণ দিচ্ছি, রামকে এখন যেতে হবে। এখানটা অনুক্ত কর্তা হলো রাম। এবার আর একটা কর্মবাচ্যের উদাহরণ দিচ্ছি, রাম কর্তৃক রাবণ নিহত হলেন। এখানে অনুক্ত কর্তা হলো রাম। পরবর্তী প্রশ্ন, অকারক পদ কয় প্রকার ও কী কী? অকারক পদ দুই প্রকার, এক সম্বন্ধ পদ, দুই সম্বোধন পদ। সবশেষ প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ, তে, এতে ইত্যাদি।